সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স কোজ আসলে আমার এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম করছিল, যার ফলে জয়েন হতে অনেক সমস্যা হয়েছিল। আমাদের মাঝে জয়েন করেছেন লায়ন বিজু মাহমুদ ভাই এবং রিয়াসাত ইসলাম ভাই, দুজনকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সেশনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম সবাই, শুভেচ্ছা। যদিও আজকে জুম্মাবার, সর্বদা এসে পৌঁছান নাই। ওয়ালাইকুম আসসালাম। বিজয় ভাই কেমন আছেন? জি আমরা আলহামদুলিল্লাহ ভালো। আমরা স্যারের অপেক্ষায় আছি, স্যার আসলে আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। এই ফাঁকে আমরা রিয়াসাত ভাইয়ের কথা শুনতে থাকি, তারপরে স্যার আসলে তো আমরা স্যারের কথা শুনবো। আমার আসলে তেমন কিছু বলার নাই, স্যার টপিক নিয়ে আলোচনা করবেন। এখন যে টপিকগুলি নির্ধারণ হয়েছে, তো মেনলি আমরা যে প্রিভিয়াস 3টা টপিক নিয়ে কথা বলেছি, তো আশা করি এখান থেকে আমাদের এই ক্লাবের মেম্বাররা অনেক কিছু শিখতে পেরেছেন। তো এবং এটাও আশা করব যদি স্যার হচ্ছে যে 3টা প্রোগ্রামের সম্পর্কে কিছু জানতে চায়, তো সবাই ইনশাআল্লাহ ভালো ফিডব্যাক দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এবং লাস্ট 3টা প্রোগ্রামে স্যার আসার আগ পর্যন্ত আমরা মনে হয় ওই 3টা প্রোগ্রামের কারো কোনো যদি জানার থাকে, একটা প্রশ্ন যদি কারো কনফিউশন থাকে, বিজু ভাই আছেন এখানে, আমি আছি, আমাদেরকে প্রশ্ন করতে পারেন এই কয়েক মিনিটের মধ্যে, যদি স্যার আসার আগ পর্যন্ত এনি কনফিউশন। অলরেডি স্যার আমাদের মাঝে জয়েন করেছেন। স্যার আজকের সেশনে আপনাকে স্বাগতম স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো
সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি লিও জান্নাতুল মৃত্তিকা, BB1, 2020-2021 বর্ষ, লিও ক্লাব অফ ঢাকা। আমরা লিও ক্লাব অফ ঢাকার পক্ষ থেকে লিওইজম সম্পর্কে একটি সেশন আয়োজন করেছি, যার মধ্যে আজকের সেশনটি শেষ। আমাদের আজকের সেশন পরিচালনায় আমাদের সাথে উপস্থিত হয়েছেন লায়ন স্যার ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, MJA, অ্যাডভাইজার, লিও ক্লাব অফ ঢাকা। আমাদের সাথে আরো আছেন লায়ন বিজু মাহমুদ, লায়ন্স ক্লাব অফ ঢাকা। ভাইয়া দীর্ঘদিন লিও হিসেবে কাজ করেছে, আর দ্বিতীয় সেশনেও ভাইয়াকে আমরা পেয়েছিলাম। আমাদের মাঝে আরো আছে লিও রিয়াসাত ইসলাম, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, 18-19 বর্ষ, 15A1 ডিস্ট্রিক্ট। সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। লিওইজম কি, কেন? গত 3টি সেশন থেকে আমরা এ বিষয়ে নানান তথ্য পেয়েছি। আজকের সেশনটি থেকেও আমরা আরো নতুন নতুন কিছু তথ্য জানতে পারবো। তাই সকলকে অনুরোধ করছি গুরুত্ব ও মনোযোগের সাথে সেশনটি করতে, কারণ সেশনের শেষে সবগুলো সেশন থেকে আমরা কি কি শিখতে পেরেছি স্যার হয়তো আমাদের কাছ থেকে সে বিষয়ে জানতে চাইবেন। তাই সবার কাছে নোটপ্যাড আর সাথে কলম রাখার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তাই তুমি অনুষ্ঠান সামনে এগিয়ে নিয়ে যাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মৃত্তিকা জাহান আপুকে। এ পর্যায়ে আমরা মানে কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল সেশনে চলে যাব। তো আমি আমাদের সম্মানিত অ্যাডভাইজার স্যার লায়ন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার কে অনুরোধ করছি আমাদের সেশনটি শুরু করার জন্য। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ জুবায়ের। আচ্ছা, আমি ডক্টর সাইফুল, আমি লিও ক্লাব অফ ঢাকা, অর্থাৎ তোমাদের যে লিও ক্লাব সেই লিও ক্লাবের অ্যাডভাইজার বলছি। এখানে তোমাদের মাঝে যারাই উপস্থিত আছো, আশা করছি যে তোমরা মেম্বাররা সবাই আছো। আমাদের লায়ন বিজু আছে, আমাদের পাস্ট লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অফ ঢাকা গ্যান্ডারিয়ার আমাদের যে আরেকটা ক্লাব সেই লিও ক্লাবের ডিরেক্টর আছে, পাস্ট প্রেসিডেন্ট এবং ডিরেক্টর লিও রিয়াসত। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার কথা যদি শোনা না যায় প্লিজ বলবে। বেসিক্যালি আজকে যতটা না ট্রেনিং শোনা যাচ্ছে না শোনা যায় না? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে যতটা না আসলে ট্রেনিং নিয়ে কথা বলবো আমি, তার হচ্ছে জাস্ট ফর্মাল ইনফর্মাল কিছু জাস্ট আলাপ করা। এর মধ্যে দুই একটা জিনিস হয়তো আমরা শিখবো, কারণ এটা একটা লং প্রসেস আমরা শুরু করছি। স্পেসিক্যালি এই লং প্রসেসটার মধ্যে দিয়ে আমি যেটা চাই যে লিও ক্লাব অফ ঢাকা ডিস্ট্রিক্টে সবচেয়ে ভালো লিও ক্লাব হিসেবে পরিগণিত হবে। লিও ক্লাব অফ গ্যান্ডারিয়াও তাই। আগেও যখন আমাদের দুটো ক্লাব ছিল, আমাদের লায়ন্স ক্লাব অফ ঢাকার দুটো ক্লাব ছিল, লিও ক্লাব অফ ঢাকা গ্যান্ডারিয়া আর হচ্ছে লিও ক্লাব অফ SSMC। এই দুটো ক্লাবও কিন্তু যখন খুব অ্যাক্টিভলি অপারেট করতো সবসময় ডিস্ট্রিক্টে তারা চ্যাম্পিয়ন আর রানার আপই হয়েছে, এর নিচে কখনো যায়নি। এখনো আমি চাই যে সেই জায়গাটা লিও ক্লাব অফ গ্যান্ডারিয়া ধরে রেখেছে অলরেডি। লিও ক্লাব অফ ঢাকা সেই জায়গায় উঠে আসবে এবং লিও ক্লাব অফ ঢাকা গ্যান্ডারিয়াকে পরাজিত করে প্রথম স্থানে উঠে আসবে। কি পারবা তোমরা? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, রিয়াসত কি এটা তুমি হইতে দিবা? আমার শুভকামনা থাকবে, বাট আমি চাইবো না কখনোই যে আমি ফার্স্ট থেকে সেকেন্ডে নেমে যাই। জি স্যার, ইনশাআল্লাহ আমরা করব স্যার। তো তোমাদের জন্য ওইটা একটা ওপেন চ্যালেঞ্জ যে তোমরা সেইভাবে গড়ে ওঠো। এখন সেকেন্ড হচ্ছে যে বেসিক্যালি আমি শুধু আসলে চ্যাম্পিয়ন আর রানার আপ হইতে চাই না, সেটা ডেফিনেটলি একটা সম্মানজনক ব্যাপার। বাট আমি চাই যে রিয়েলি ডিস্ট্রিক্টের সবগুলো ক্লাব ফিল করবে যে এই ক্লাব দুইটা
অর্থাৎ লিও ক্লাব অফ ঢাকা এবং লিও ক্লাব অফ গান্ডারিয়া, এই দুইটা ক্লাব আসলে রিয়েলি লিওইজম বাংলাদেশে প্র্যাকটিস করে, ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করে, সেই জিনিসটা আমি চাই। তো সেটার জন্য জরুরি হচ্ছে যে আসলে লিওইজম সম্পর্কে জেনে নিজস্ব ভিত্তি যেটা সেটাকে স্ট্রং করে তারপর মানুষের কাছে যাওয়া। এই জন্য আমরা কিছু নিয়ম শৃঙ্খলা শিখবো, কিছু লিডারশিপের স্কিল শিখবো। হ্যাঁ, সব যে আজকে হয়ে যাবে তা না। আজকে আমরা একটু জাস্ট আজকে আমি কিন্তু বেসিক্যালি টিপস এর উপরে যাব। দ্যাট মিন্স হচ্ছে আজকে আমি তোমাদের সাথে চেষ্টা করব ইনফর্মাল ওয়েতেই আগানোর জন্য। সো আমরা স্কিল গুলা শিখবো, লিডারশিপের কিছু আমরা জিনিস দেখবো আস্তে আস্তে, এবং প্রত্যেকটা ক্লাসে আমরা সেগুলো প্র্যাকটিস করব। আমার এইটার জন্য একটা প্ল্যান আমি তোমাদেরকে বলেছি যে ইয়ুথ ডেভেলপমেন্টটা আমার অত্যন্ত, মানে আমি বলবো যে এটাকে তুমি যদি বলো যে ইগলস আই মানে কি, অর্থাৎ আকাশ থেকে ইগল যখন একটা ইঁদুরকে ধরে তখন সে কিন্তু ওই বহু উপর থেকে টার্গেট করে ফেলে যে এই ইঁদুরটাকে সে ধরবে, অথবা একটা হরিণকে যদি সে ধরতে চায়, হ্যাঁ, তাকে ধরবে। তো সো সেই রকম আমার ইগলস আই হচ্ছে তোমাদের দুইটা ক্লাবকে সেই উচ্চতায় নিয়ে আসা। সেটার জন্য আমি আমাদের মধ্যে আমাদের মানে ভালো একটা ইয়ে হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে আমি নিজে লিও ছিলাম, আমি 10 বছর লিওইজম করেছি, এবং আমার সময়ে আমি যতদিন অ্যাক্টিভলি লিওইজম করেছি ততদিন আমি ডিস্ট্রিক্টে কখনো চ্যাম্পিয়ন ছাড়া রানার আপ হই নাই। এবং আমার এক পাল দক্ষ লিও ছিল, যারা মনে করো যে সেটা কালচারাল হোক, যারা উপস্থিত বক্তব্য হোক, বিতার্কিক হোক, যে কোনো ইস্যুতে, আর্টিস্ট হোক, সব দিকেই তারা সেরা ছিল। এবং সেই রকম আমি আরেক পাল লিও তোমাদের মধ্যে তৈরি করতে চাই। তো আমার সেই এক্সপেরিয়েন্সটা আমি চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার জন্য। আমি নিজের সম্পর্কে 2-3টা কথা বলা উচিত এই জন্য যে তোমরা তাহলে বুঝলা যে তোমরা কোন ক্লাবের সাথে আছো এবং কার সাথে তোমরা আছো। এটা আমি আমার প্রশংসার জন্য বলছি না, প্লিজ ডোন্ট গেট লাইক দ্যাট। আমি বলছি যে অর্থাৎ আমরা যেভাবে আগাবো সেই জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্ট দরকার, আমিও কিন্তু ওয়ান অফ দি ইনস্ট্রুমেন্ট তোমাদের জন্য। ইনস্ট্রুমেন্ট মিনস অর্থাৎ আমি যে অ্যাডভাইজার, সেই অ্যাডভাইজারশিপটা কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট লিওদেরকে ডেভেলপ করার জন্য। তো আমি বেসিক্যালি এই ক্লাবের অ্যাডভাইজার হিসেবে কাজ করছি 2008 থেকে। এই ক্লাব বলতে আমি বুঝাচ্ছি লিও ক্লাব গুলোর, অর্থাৎ লায়ন্স ক্লাব অফ ঢাকার আন্ডারে যে কটা লিও ক্লাব হয়েছে এই সবগুলোর অ্যাডভাইজার হিসেবে আমি কাজ করছি 2008 সাল থেকে। ইন্টারন্যাশনাল অবশ্য তোমরা এত লম্বা এটা পাবা না, কারণ তখন রিপোর্টিং এর ওই সিস্টেম ওরকম ছিল না। সো আরো পরে এটা রিপোর্ট হয়েছে, মেবি হয়তো 5-6 বছর 7 বছর পাবা। সেকেন্ড হচ্ছে যে তার মানে হচ্ছে যে লায়ন্স ক্লাব অফ ঢাকা আমাকে আস্থাভাজন মনে করেছে যে তাদের ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য আমি কাজ করতে পারি। সেটার কারণ হচ্ছে যে তারা জানে যে তাদের আন্ডারে যেই লিও ক্লাব ছিল সেই লিও ক্লাব থেকেই আমি উঠে এসেছি। তো আমরা চাই যে লায়ন্স ক্লাবের ইয়ুথ ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসাবে তোমাদেরকেও গড়ে তুলতে, একসময় যাতে তোমরা আমাদের পাশের চেয়ারে এসে বসতে পারো লায়ন হিসাবে। এখনো তোমরা বসতে পারবে, বাট এখন বসবে লিও হিসাবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে লায়ন্স ক্লাব অফ ঢাকা সম্পর্কে একটু বলি। লায়ন্স ক্লাব অফ ঢাকা হচ্ছে দিদেন ইস্ট পাকিস্তানের প্রথম লায়ন্স ক্লাব। ইস্ট পাকিস্তান মানে তোমরা বুঝতে পারছো, যখন দুইটা অংশ, দ্যাট মিন্স বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে ছিল, সেই পশ্চিম পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান, এই দুটো মিলে ইস্ট পাকিস্তান ছিল বাংলাদেশ, এই দুটো মিলে যে পাকিস্তান ছিল, সেই পাকিস্তানের ইস্ট পাকিস্তানের প্রথম লায়ন্স ক্লাব ছিল লায়ন্স ক্লাব অফ ঢাকা। এবং এটা একজন ইংরেজের হাত ধরে তৈরি হয়েছিল, তখনও এই এলাকাতে ইংরেজরা ছিল। 1958 সনে এই ক্লাবের প্রতিষ্ঠা, এবং তারপর থেকে কিন্তু তোমার এই ক্লাবটা এগিয়ে চলেছে এবং বাংলাদেশের লায়নিজমের বিস্তার ঘটিয়েছে। তার মানে খেয়াল করো, বাংলাদেশের প্রথম লায়ন্স ক্লাব হচ্ছে কোনটা? লায়ন্স ক্লাব অফ ঢাকা। এবং সেই লায়ন্স ক্লাব অফ ঢাকার স্পন্সর্ড লিও ক্লাব হচ্ছে তোমরা এখন। সো দ্যাট মিনস তোমাদেরকে চিন্তা করতে হবে যে এরকম একটা প্রাউড অর্গানাইজেশনের সাথে যদি আমাদের ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে যুক্ত থাকতে হয়, তাহলে আমাদেরকে সেরকম করে গড়ে উঠতে হবে, যাতে সবাই বলে যে না, লিওইজমে লিও ক্লাব ও লায়নিজমে যেমন লায়ন্স ক্লাব ও ঢাকা সবসময় একটা উদাহরণ তৈরি করে থাকে, লিওইজম ও লিও ক্লাব ও ঢাকা একটা উদাহরণ তৈরি করে আছে সবসময়। আমি সেরকম চাই। লিও ক্লাব ও গান্ডারিয়া তো অবশ্যই থাকবে। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে যে আমরা বেসিক্যালি লিডারশিপ শিখা মানে কি? লিডারশিপ শিখা মানে হচ্ছে যে কতগুলো শৃঙ্খলা শিখা। হ্যাঁ, সেই শৃঙ্খলাগুলো শেখানোর জন্য আমরা রেগুলার কিছু কিছু জিনিস আয়োজন করব। রেগুলার আমরা এগুলো থেকে চেষ্টা করবো যে তোমরা কতটুকু শিখেছো সেটা টেস্ট করার জন্য, এবং সেই জিনিসগুলো নিয়েই আমরা 3 থেকে 4 মাস পরে আমরা মেবি লিও ডিস্ট্রিক্টেই একটা কম্পিটিশন করার চেষ্টা করব উইথ দ্য পারমিশন অফ ডেফিনেটলি লিও স্ট্যান্ডিং কমিটি, যে আমরা একটা রিয়েলিটি শো করতে চাই। কিসের উপরে? লিওইজম, লিডারশিপ, ইয়ুথ ডেভেলপমেন্ট, বাংলাদেশ, এই জিনিসগুলোর উপরে।
এবং সেটা লায়ন্স ক্লাব অফ ঢাকা স্পন্সর করবে, লিও ক্লাব অফ ঢাকা গ্যান্ডারিয়া এবং লিও ক্লাব অফ ঢাকা যৌথভাবে আয়োজন করবে। আর অন্যান্য ক্লাবকে আমরা আমন্ত্রণ জানাবো সেটাতে পার্টিসিপেট করার জন্য। আমরা দেখবো এখানে যাতে সব ক্লাবের মধ্যে প্রমাণিত হয় যে লিও ক্লাব অফ ঢাকা এবং লিও ক্লাব অফ গ্যান্ডারিয়াকে বিট করা ইটস টু ডিফিকাল্ট। তোমরা কি আমার সাথে একমত? জি স্যার, অবশ্যই ইনশাআল্লাহ। জি স্যার। তো সেটার জন্য আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে। তো প্রিপেয়ার্ড হওয়ার জন্য আমি নিজে যেমন বললাম যে তোমরা একজন অ্যাডভাইজার পেয়েছো যিনি লিও ক্লাব নিয়ে চিন্তা করেন। আমি আসলে লিও ক্লাব নিয়ে চিন্তা করি এই জন্য যে আমি নিজে লিও ছিলাম, আমার নিজস্ব একটা মানে চান আছে সবসময় এটার জন্য। সেকেন্ড হচ্ছে যে আমরা খুব এক্সপেরিয়েন্সড দুজন লিওকে পেয়েছি আমাদের সাথে, যারা তোমাদেরকে হেল্প করতে পারবে। হ্যাঁ, যারা একজন হচ্ছেন এক্স লিও আর একজন এখনো লিওইজমে আছে, হয়তো টুমোরো সেও আমাদের সাথে লায়ন্স ক্লাব অফ ঢাকা ইনশাআল্লাহ জয়েন করবে। তো বিজুকে এবং রিয়াসতকে পেয়েছি, তো আমি মনে করি যে তারা আমাদেরকে হেল্প করবে আমাদের এই লক্ষ্যটাতে পৌঁছাতে। তো আমরা যদি বেসিক্যালি প্রথমে যদি যাই, আমি যেটা চাই আসলে যে তোমরা এই 3টা সেশনে কি শিখেছো সেটার উপর আমি ছোট্ট একটা জিনিস আমি দেখতে চাই বেসিক্যালি, যে আসলে আমরা সেটা শিখেছি কিনা। হ্যাঁ, তো ওইটার জন্য যেটা দরকার, তোমরা কি কি সেশন করেছো যে কোনো একজন বলো। কেউ একজন বলেন। জি স্যার, আমরা লিওজমের ব্যাপারে শিখেছি, আমাদের কাজগুলো কি হবে, আমরা যারা কার্যনির্বাহী কমিটিতে আছি সেই কাজগুলো কি হবে সেগুলো শিখেছি। আর হচ্ছে আমরা কিভাবে পরিকল্পনা করতে পারি, কিভাবে একটা প্রোগ্রাম প্ল্যানিং করতে পারি, এসব ব্যাপারে শিখেছি। যেটা বলছিলাম যে সেটার উপরে আমরা চেষ্টা করব যে আমরা যাতে বুঝতে পারি যে আমরা কি কি শিখেছি, সেখান থেকে 2-1টা জিনিস জাস্ট আলোচনা করার জন্য, এবং এটা আমরা খুব শর্টলি আলোচনা করে করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল যদি আমরা বলি যে তোমরা লিও ক্লাবের বেসিক সম্পর্কে শিখেছো, তাহলে আমাকে একটা কোশ্চেনের আনসার দিতে পারবা কিনা যে তোমার আমাদের যে ইন্টারন্যাশনাল যে লায়ন্স ক্লাব আছে, এই ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের নাম কি? হ্যান্ড রেজ করে বলো। আর কোশ্চেনগুলা বক্কর তুমি চেষ্টা করবা কোশ্চেনগুলো ছড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ এক একটার আনসার যাতে এক একজন দেয়। স্যার আমি যদি বলি আমাদের লায়ন্স ক্লাবের সম্পূর্ণ নাম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনস অফ লায়ন্স ক্লাবস। ভেরি গুড। বাট দেখো, খেয়াল করো, আমরা এটা কে নাম বলবা প্লিজ? হ্যাঁ, কে বলো? আমি লিও জুবাইর হোসেন। হ্যাঁ, জুবাইর নামটা বলবা প্লিজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে লিও জুবাইর বলেছে এটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব। এখন খেয়াল করো, যখন তুমি কোনো কম্পিটিশনে যাবে, ঠিক আছে, মাইন্ডসেট এবং মনোযোগটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তুমি হয়তো কোশ্চেনটা ভালো বলেছো, মানে আনসারটা ঠিক মতো বলেছো, বাট ছোট একটা জিনিস হয়তো বাদ করে গেছে, তখনই দেখা যাবে যে তোমাকে পয়েন্টের ক্ষেত্রে সে কি করবে, সরিয়ে দেওয়ার চেষ্টা করবে যদি আর কেউ যদি পুরোটা ঠিক মতো বলে থাকে। অথচ তুমি কিন্তু খুব একটা ভুল বলনি, তোমাকে পুরোটা ঠিক করে বলতে হবে যে দি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনস অফ লায়ন্স ক্লাব। ঠিক আছে? জুবায়ের? জি স্যার, আমি বুঝতে পারছি। জুবায়ের আছো? জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছো? বুঝতে পারলে বলবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তাহলে অলওয়েজ মানে পার্টিকুলার ইনফরমেশনটা বলার চেষ্টা করবা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা করছি, এটা অন্য কেউ জবাব দিবা। লায়ন্স ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? স্যার আমি বলতে চাচ্ছি স্যার, আমি জালিস মাহমুদ। বলো স্যার, এটা কি ইন্টারন্যাশনাল না বাংলাদেশে কবে প্রতিষ্ঠিত হয়? বলো জালিস।
স্যার আমার কোশ্চেনটা হচ্ছে এটা কি বাংলাদেশে কবে ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠিত? ইন্টারন্যাশনালটা হচ্ছে 1917 আর প্রতিষ্ঠাতা হচ্ছেন মেলভিন জোনেন। এটাও কিন্তু একটা শেখার বিষয়। সেটা হচ্ছে যে তুমি হয়তো জানো যে প্রতিষ্ঠাতা কে, বাট সবসময় মানে এক্সট্রা না, জিনিসটা বলবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয় এক্সট্রা জিনিস বলতে যে যেটা হয় যে আমরা না, আমি তোমাকে করছি না, মানে ডিসকারেজ করছি না, তুমি জাস্ট শোনো, জাস্ট আমি যেটা বলতে যাচ্ছি। এক্সট্রা জিনিস বললে যেটা হচ্ছে তুমি হয়তো পরবর্তী আরেকটা সুযোগ, কেন জানো, কারণ হয়তো ওইটা নিয়েই আরেকটা কোশ্চেন আছে যেটা তোমার কাছে আসতে পারে। বুঝাতে পেরেছি আমি সবাইকে? তো সো যতটুকু জিজ্ঞাসা করবে অতটুকু বলবে, তাহলে হবে কি তোমার কাছে একটা যে ইনফরমেশনটা তুমি হয়তো পরবর্তীতে কাজে লাগাতে পারবে। একটা জিনিস খেয়াল করো, আমরা 1 বছর করি, তাই না? মেট্রিকে আমরা অলমোস্ট 2 বছর করি, জিএসসি তে 1 বছর করি, পিএসসি তে 1 বছর। এই 1 বছর আসলে তো আরো আগে 3 বছর আছে পিএসসি থেকে জিএসসির মাঝখানে, সেগুলো করি। এক জি স্যার, আছেন কি আপনি স্যার? স্যার মনে হচ্ছে ডিসকানেক্ট, ও সরি আছেন। ডিসকানেক্ট হয়ে গেছিল। তো যেটা বলছিলাম আমি যে তুমি সবসময় নিজের কাছে ইনফরমেশন জমিয়ে রাখবে কিছুটা হলো। হ্যাঁ, আবার যখন ন্যাচারাল আলোচনা হবে, মানে সাধারণ আলোচনা, যে ঠিক আছে আমরা এখন সাধারণভাবে আলোচনা করি, তখন হচ্ছে যত বেশি সম্ভব শেয়ার করার চেষ্টা করবে। তো তাহলে সারা বছর পড়ার পরে 365 দিনের তোমার খেয়াল করো প্রিপারেশনের পরীক্ষা তুমি দিচ্ছ মাত্র কয়েকটা ঘন্টায়। তার মানে ওই সময়টা আসলে অত্যন্ত ইম্পর্টেন্ট। ওই সময়টাকে তুমি কতটা সিরিয়াসলি কাজে লাগাতে পারলা তার উপরে কিন্তু তোমার সাফল্য ডিপেন্ড করবে। এই জন্য অতিরিক্ত কোনো কিছুতে যাবে না। আচ্ছা, এটা কিন্তু তোমাকে জালিস তোমাকে ডিসকারেজ করার জন্য বলি নাই, আমি জাস্ট প্রসেসটা তোমাকে চেষ্টা করছি ব্রিফ করার জন্য, বাকিরা একসাথে শুনবে, একই সাথে জিনিসটা হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা সদর দপ্তর কোথায়, এটা আরেকজন বলো। স্যার আমি বলতে চাচ্ছিলাম, আমি লিও সাবিহা আলম। সাবিহা বলো। স্যার এটা সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্র শিকাগোতে। গুড। আচ্ছা, তারপরে এলসিআইএফ এর মিনিংটা কি, কে বলতে পারবে? থ্যাংক ইউ স্যার। এলসিআইএফ স্যার আমি বলতে চাচ্ছি, আমি লিওনুস হ্যাঁ বলো। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফেডারেশন। আচ্ছা, এই জন্য আরেকটু আমাদেরকে মন দিয়ে শুনতে হবে, এটা ফাউন্ডেশন। হ্যাঁ, মোটামুটি অর্ধেক ঠিক আছে, অর্ধেক হয়নি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, হ্যাঁ, বেসিক্যালি এটা একটা ফাউন্ডেশন করা হয়েছে যাতে সারা দুনিয়াতে সার্ভিস অ্যাক্টিভিটিস গুলো ভালোভাবে করা যায়। ঠিক আছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট থেকে সার্ভিসের পার্টটাকে একটু আলাদা করে অর্গানাইজ করে দিয়েছে। তাহলে যেটা হবে যে সার্ভিসে যারা থাকবে তারা সার্ভিস নিয়ে মন দিতে পারবে। সাধারণত জাস্ট পাস্ট যে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট আছে উনাকে এটার হেড করা হয় 1 বছরের জন্য। অর্থাৎ মনে করো এই বছর যিনি পাস্ট হয়ে গেলেন জুলাইয়ের 1 তারিখ থেকে একজন ইমিডিয়েট ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছেন না ইন্টারন্যাশনালে, তো তাকে এইটার দায়িত্ব দেওয়া হয় যে এলসিআই ফাউন্ডেশনটা তুমি পরিচালনা করবা। তাহলে হলো কি, যিনি কারেন্ট প্রেসিডেন্ট উনি মেইনলি সারা দুনিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি গুলোর দিকে নজর বেশি দিতে পারবে, যেটা দরকার। তো এই জন্য এই সব জিনিস কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা কিন্তু ক্লাবেও সেটা করতে পারি যে আইপিপি যিনি উনি সার্ভিস গুলাকে ভালোভাবে লক্ষ্য রাখবেন। হ্যাঁ, এমন না যে উনি ইয়ের থেকে নিয়ে নিবেন,
প্রেসিডেন্টের কাছ থেকে নিয়ে নেবেন সেটা না, অর্থাৎ এগুলোকে সুন্দরভাবে গুছানোর দায়িত্বটা উনি নিতে পারেন। তো এরকম করে দায়িত্বগুলো যখন ভাগ করে নিই আমরা, তখন সেটা আমাদের জন্য কি হয়, আমাদের জন্য সেটা প্রত্যেকটা কাজ সুচারুরূপে করার সুযোগ তৈরি করে। এবং লিও ক্লাব দেখো বা লায়ন্স ক্লাব দেখো একমাত্র সংগঠন যেখানে প্রতি বছর নেতৃত্ব পরিবর্তন হয়, কোনো ধরনের ঝগড়াঝাটি এটা সেটা ওগুলো কোনো কিছু ছাড়াই। তোমরা কি খেয়াল করেছো এটা? হয়তো খেয়াল করোনি, খুব স্বাভাবিক, তোমরা নতুন বেশিরভাগ ক্ষেত্রেই। বাট এটা হচ্ছে একমাত্র সংগঠন যেটা প্রতি বছর শান্তিপূর্ণভাবে এবং উৎসবের মধ্যে দিয়ে নেতৃত্ব পরিবর্তন করে। তো যার কারণে নেতৃত্ব নিয়ে এখানে কোনো ঝগড়াঝাটি নেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে নেতৃত্ব বিকাশে সাহায্য করে বলেই কিন্তু প্রতি বছরই একজন নেতা তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাই যে আমাদের লিও ক্লাবও নেতৃত্ব বিকাশের জন্য কাজ করবে। আচ্ছা, এখন নেক্সট কেউ একজন বলো লিও ক্লাব কি? জি স্যার, আমি বলতে চাচ্ছি। বলো। আমি লিও মোহাম্মদ সাইফুল ইসলাম। লিও ক্লাব হচ্ছে লায়ন্স ক্লাবের একটা ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্ট। গুড। তাহলে তোমরা বুঝতে পারছো ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্ট লায়ন্স ক্লাব এটা করেছেই, অর্থাৎ তরুণদেরকে ডেভেলপ করার জন্য। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, নেক্সট আরেকজন বলো প্রথম লিও ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? স্যার আমি বলতে পারছি। হ্যালো, নাম বলো। জান্নাত। জি, জান্নাতুল মৃত্তিকা। স্যার, প্রথম লিও ক্লাব প্রতিষ্ঠিত হয় 1957 সালে। 1957 সালে, 1957। হ্যাঁ, পুরো ডেটটা বলতে হবে। 1957 এর কত তারিখ? এটা তো অন্তত তোমাদের সবার মনে থাকার কথা, কারণ তোমাদের এই দিনে আমরা চার্টারটা পাওয়ার চেষ্টা করেছিলাম। 5 ডিসেম্বর। হ্যাঁ, 5 ডিসেম্বর তোমরা একটা প্রোগ্রামও করেছিলে সম্ভবত। জি জি স্যার। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট। ধন্যবাদ জান্নাত তোমাকে। নেক্সট একজন বলো দেখি লিও ডে কবে? স্যার আমি বলতে চাচ্ছিলাম। বলো। স্যার আমি লিও আরফ। লিও ডে হচ্ছে স্যার 5 ডিসেম্বর। হ্যাঁ, রাইট। অর্থাৎ যেদিন প্রথম লিও ক্লাব প্রতিষ্ঠিত হয় ওইটাকে লিও ডে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রথম লিও ক্লাবের নাম কি? নেক্সট একজন বলো। কেউ একজনকে ডিনোট করো, না পারলে বলবা যে এটা পারছি না, অসুবিধা নেই। স্যার আমি বলতে চাচ্ছি, আমি লিও নুসরাত জাহান সাদিয়া। হ্যাঁ, সাদিয়া বলো। অ্যাবিংটন স্কুল লিও ক্লাব। অ্যাবিংটন স্কুল লিও ক্লাব। ধন্যবাদ তোমাকে পারার জন্য। বাংলাদেশের প্রথম লায়ন্স ক্লাবের নাম কি এবং কবে প্রতিষ্ঠিত হয়? বলো আরেকজন। স্যার আমি যদি বলি, আমি লিও জুবাইর হোসেন। বাংলাদেশের প্রথম লায়ন্স ক্লাবের নাম হচ্ছে লায়ন্স ক্লাব অফ ঢাকা। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালের 19 ফেব্রুয়ারি। 19 ফেব্রুয়ারি, রাইট। ধন্যবাদ তোমাকে। এই ক্লাবের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? জি, আমি এই ক্লাবের আন্ডারে আমি একটা এই ইয়থ ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় আছি, যে আমি লিও ক্লাব অফ ঢাকা, যেটা লায়ন্স ক্লাব অফ ঢাকার আন্ডারে। ঠিক আছে, ধন্যবাদ জুবায়ের। আচ্ছা, বাংলাদেশের প্রথম লিও ক্লাবের নাম কি এবং কবে প্রতিষ্ঠিত হয়? বলো, অন্য কেউ একজন বলো। স্যার আমি নুসরাত জাহান সাদিয়া বলছি। লিও এটা হচ্ছে লিও ক্লাব অফ কমলাপুর, আর হচ্ছে 1973 সালে। আচ্ছা, গুড। আচ্ছা, এখানে রিয়াসত আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বিজু তোমরা দুজনের নোট নিও, নামগুলো আমরা যাতে কারেক্টলি লিখি। আই মে বি রং অলসো, আমিও ভুল হতে পারি।
বাট এটা চেক করে নিবা এটার নাম কি লিও ক্লাব অফ ঢাকা কমলাপুর কিনা। রিয়াসাত, এটা আমি রিয়াসাত, স্যার আমি চেক করে নিব স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি চেক করে নাও। আমার মনে হয় যে তুমি এই মিটিং এর মধ্যে এক ফাঁকে ঢুকে চেক করে নিয়ে এখানে আমাদেরকে জানিয়ে দিও, তাহলে আমাদের মনে থাকবে বেশি। হ্যাঁ, তুমি যেটা Sure. পেয়েছো সেটা ঠিক করে বলেছো। এটা আসলে মানে জি। লিও ক্লাব অফ ঢাকা কমলাপুর হওয়ার কথা সম্ভবত, বাট আমিও রং হতে পারি। যাই হোক, রিয়াসাত আমাদেরকে কনফার্ম করবে এখনই দেখে। আচ্ছা, বাংলাদেশের লিওইজমের জনক কাকে বলা হয়? স্যার আমি বলতে চাচ্ছি লিও আরাফ আমি। স্যার মরহুম এম আর সিদ্দিক। এটা হয়নি, আর একটু দেখো অন্য কেউ চেষ্টা করবা কিনা বলো। মরহুম এম আর সিদ্দিকের গল্পটা আমি তোমাদেরকে বলছি, আগে আনসারটা দাও। কি যেন বলো যে অন্য কেউ যদি পারো তাহলে বলো, আর না পারলে বলো যে আমরা আগে এগিয়ে যাই। স্যার স্যার আমি মরহুম বলতে আব্দুল জব্বার খান। হ্যাঁ, মরহুম আব্দুল জব্বার খান। কে বলেছো? লিও নুসরাত জাহান সাদিয়া। হ্যাঁ সাদিয়া, ঠিক আছে। সেটা হচ্ছে যে উনার কথা মনে রাখতে হবে স্পেশালি। আসলে উনি বাংলাদেশে 1972-এর পরে উনি এই লিও ক্লাবের তখন তো বেসিক্যালি পুরো ইয়ত জনগোষ্ঠীর হাতে অস্ত্র, অর্থাৎ জাস্ট স্বাধীনতার পর। তো ওই সময়টাতে মনে করো যে যেহেতু ইয়তরাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে সুন্দর একটা পরিবেশে ফিরিয়ে নেওয়ার জন্য, যাতে মনে করো যে অর্থাৎ লিওইজম একটা আন্দোলন হিসেবে গড়ে উঠলে ডেফিনেটলি ইয়তরা একটা ভালো কিছু পাবে। তো সেটা ধরে তারা বাঁচতে শিখবে, নতুন করে নেতৃত্ব গ্রো করবে। সেগুলোর জন্য মরহুম আব্দুল জব্বার খান উনি এটা তৈরি করেছিলেন। উনি এটা হচ্ছে লায়ন্স ক্লাব অফ ঢাকা ধানমন্ডির উনি ছিলেন, এবং উনি এই ক্লাবটা তৈরি করেছিলেন, লিও ক্লাব অফ ঢাকা কমলাপুর। আচ্ছা, তো ওনার জন্য আমরা মানে শ্রদ্ধা করে স্মরণ করি ওনাকে। আর লিও এম আর সিদ্দিকির গল্পটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের লায়নিজমের প্রতিষ্ঠাতা হচ্ছে এম আর সিদ্দিকি, ঠিক আছে। তবে উনি তৈরি করেছিলেন লায়ন্স ক্লাব অফ চিটাগং, বাট লায়ন্স ক্লাব অফ ঢাকাও একই টাইমে ওই সময় যাত্রা শুরু করেছে। এবং মনে করো যে লায়ন্স ক্লাব অফ ঢাকা লায়ন্স ক্লাব অফ চিটাগং এর আগে ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়েছে 19 ফেব্রুয়ারি, যার কারণে বাংলাদেশের প্রথম লায়ন্স ক্লাব হচ্ছে লায়ন্স ক্লাব অফ ঢাকা, সেকেন্ড হচ্ছে লায়ন্স ক্লাব অফ চিটাগং। এবং ওই লায়ন্স ক্লাব অফ চিটাগং এর যিনি ছিলেন তিনি এম আর সিদ্দিকী, যিনি বাংলাদেশের লায়নিজমের প্রতিষ্ঠাতা, লিওজমের না। ওকে জি স্যার, আমি একটু করতে যাচ্ছি স্যার। আমাদের এখানে হচ্ছে মানে সময় একেবারে শেষের দিকে, আমরা যদি আবার নতুন করে সবাই জয়েন করি আর কি, তাহলে হচ্ছে আমরা সময়টা পাবো। যেহেতু আমাদের নির্ধারিত সময় 40 মিনিট, তো 40 মিনিট একেবারে শেষের দিকে। হ্যাঁ, অসুবিধা নেই, কখন তুমি বলবা, আমরা লিভ করে আবার জয়েন করবো। জি স্যার, মানে এখন আর 2 মিনিট বাকি আছে, এরপরে হচ্ছে হবে আর কি। ঠিক আছে, আমি এই পর্বটা শেষ করে দিই, আমার 1 মিনিট লাগবে এটার জন্য, দেন আমরা আমাদের পরবর্তী অংশগুলোতে যাব। আচ্ছা, তাহলে বাংলাদেশের লায়ন্সের বর্তমানে কয়টা ডিস্ট্রিক্ট আছে কে বলবা? স্যার আমি লিও জানতাম পেয়েছি। লায়ন্সের বর্তমান ডিস্ট্রিক্ট 7টি। আচ্ছা ঠিক আছে, ডিস্ট্রিক্টগুলোর নাম জানো তুমি? নাম বলতে পারবে? স্যার বলতে পারবো। ডিস্ট্রিক্ট 315A1, 315A2, 315A3, ডিস্ট্রিক্ট 315B1, B2, B3, B4। ধন্যবাদ। আমাদের লিও ক্লাবের বয়সের ক্রাইটেরিয়া কয়টা? স্যার আমি বলতে চাচ্ছি স্যার, আমি জালিস মাহমুদ। বলো। স্যার আমাদের লিও ক্লাবের ক্রাইটেরিয়া হচ্ছে 2টা। বলো কি কি? 2টা, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে ওমেগা। আলফা কত বছর? আলফা হচ্ছে 12 থেকে 18, আর ওমেগা হচ্ছে 18 থেকে 30। ঠিক আছে, আমরা লিভ করে আবার জয়েন করি সবাই। স্যার আর একটা বিষয়
আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম তো এখন প্রত্যন্ত অঞ্চলে আছি, যার কারণে আমাদের নেট প্রবলেমটাকে বেশি ফেস করতে হচ্ছে, যার কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পারতেছি না। ঠিক আছে, যতটুকু পারা যায় চেষ্টা করো, কারণ হচ্ছে যে আমাদেরকে এখন পরিবেশের কারণে এখন এভাবেই এগোতে হবে। কিন্তু যারা মনে করো যে মানে চেষ্টা করছো না জয়েন করার, তারা কিন্তু এই সেশন গুলো যখন কন্টিনিউয়াসলি মিস করবে তখন আসলে তোমাকে আমরা কি করতে জি পারবো না, স্যার, তোমাকে আমরা আমরা সর্বোচ্চ ফার্দার চেষ্টা করতেছি স্যার, সামনে যেভাবে আগানোর জয়েন জন্য করা কিন্তু যায়। ইয়ে করতে পারবো না। তো সামনে আগাতে গেলে আমি দেখলাম যে আজকেও কিন্তু জবাব দিচ্ছ 3-4 জনে, তো তার মানে কি, অর্থাৎ এখানে কিন্তু শর্ট আউট হয়ে যাচ্ছে। আমার মধ্যে কিন্তু একটা ফিল তৈরি হচ্ছে যে আচ্ছা জান্নাতি ভালো, সাদিয়াই ভালো, জালিসি ভালো, আলিফি ভালো, জুবাইরি ভালো। আমার কিন্তু একটা আস্তে আস্তে মাইন্ডসেট তৈরি হচ্ছে, বুঝতে পারছো? তো যারা আনসার দিচ্ছ না বা জয়েন করো নাই, তারা অটোমেটিক্যালি কিন্তু আসলে শর্ট আউট হয়ে যাবে। আউট মানে কি, অর্থাৎ ভালো লিস্টের থেকে তুমি আউট হয়ে যাচ্ছ। সো ইট ডিপেন্ডস যে আমরা কাদেরকে আসলে আমাদের আমাদের প্রতিনিধিত্ব করার জন্য কোথাও পাঠাতে পারবো। সো এটা ডিপেন্ড করবে ওইভাবেই। আচ্ছা যাক, আমরা তাহলে নেক্সট ইয়ারতে চলে আসি। সবাইকে এসছে? কতজন জয়েন করেছে দেখো তো জুবাইর। স্যার আমরা এখন 15 জন আছি স্যার, অ্যাজ ইউজুয়াল 17-18 জন থাকার কথা, বাকি 2 জন। স্যার 15 জন অলরেডি জয়েন করেছে, আপনি শুরু করতে পারেন স্যার, আস্তে আস্তে তারা জয়েন করে নেবে। হ্যাঁ, তো 15 জনের মধ্যে দেখো মাত্র 4 থেকে 5 জন তোমরা আনসার দিয়েছো, বাকিরা কোনো আনসার দাওনি। আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ আর একটু অ্যাটেন্টিভ হও। আর অনেক সময় যেটা হয় যে আমরা জানি কিন্তু বলতে চাই না, কেন? কারণ নিজের মধ্যে একটা বাধা কাজ করে। এখন এটাই তো ফোরাম সেই বাধাটা কাটানোর, কারণ এটা আমাদের নিজস্ব ফোরাম। এখানে কেউ তোমাকে বকবে না, কেউ বকবে না, কেউ তোমাকে হিউমিলেট করার চেষ্টা করবে না, কেউ তোমাকে ছোট করার চেষ্টা করবে না। সো এটাই হচ্ছে ফোরাম। তুমি ভুল বললেও কোনো সমস্যা নেই, এটা আমাদের মধ্যে আমরাই কি করব, অর্থাৎ আমরাই নিজেরা আলোচনা করার যা করব। হ্যাঁ, এখানে আমরা কাউকে ছোট করতে আসি নাই, আমরা কাউকে এক্সট্রা করে বড় করতে আসি নাই। বাট এটা ঠিক যে তুমি যদি তারপরেও যদি না বলো, তো খুব স্বাভাবিক, তুমি যে জানো সেটা কিন্তু কেউ জানলো না। তো তখন হবে কি, যে যখন একটা সেরকম পরিস্থিতি আসবে, দেখা যাবে তোমার চেয়ে কম জেনেও কেউ একজন সুযোগ পেয়ে যাচ্ছে, তখন কিন্তু তুমি বলতে পারবে না যে আমাকে সুযোগ দেয় নাই, আমি তো ভালো পারতাম। তো এই জন্য প্লিজ এক্সপ্রেস করবে। আমি চাই যে তোমরা সবাই কথা বলো, সবাই কথা বলে। আমাদের ইয়ুথ ডেভেলপমেন্টের উদ্দেশ্য ওইটাই যে তোমরা সুন্দর সুন্দর অনেকগুলো প্রপোজাল দিয়েছো, আমি প্রপোজাল গুলো নিয়ে কিন্তু চিন্তা করছি। এবং আমরা এই ট্রেনিং সেশনটা আজকে একটা পর্ব শেষ হচ্ছে, এটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা তোমাদের ইয়ার প্ল্যানটা নিয়ে বসবো খুব শীঘ্রই, খুব বেশি সময় আমি নিব না, বসবো, বসে ওটা ফাইনাল করে আমরা ওই অনুযায়ী কাজ করতে থাকবো। তো এখন তোমরা যদি মনে করো যে এত সুন্দর সুন্দর প্রপোজাল দাও যে পাবলিক স্পিকিং আমাদের দরকার, আমাদের প্রেজেন্টেশন দেওয়ার স্কিল ট্রেনিং দরকার, তাহলে নিজেদেরকে এক্সপ্রেস করতে হবে। একদিনে কখনো কেউ শক্ত স্পিকার হয় না, একদিনে কখনো কেউ পাবলিক স্পিকার হতে পারে না, কথা বলতে পারতে হবে। পাবলিক স্পিকিং বলতে যে আমাকে 100% কারেক্ট একেবারে দাড়ি কমা সেমিকোলন মেনটেন করে কথা বলতে হবে, নট নেসেসারিলি। সো আমাদেরকে শিখতে হবে যে অ্যাটলিস্ট আমি কি আমাকে এক্সপ্রেস করতে পারি, আমি কি আমার মধ্যে যা আছে সেটাকে শেয়ার করতে পারি সবার সাথে। এই জিনিসটা খুব বেশি দরকার। তোমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগের মানুষ, আমরা তো ব্যাকডেটেড। সো তোমরা অনেক বেশি স্মার্ট হওয়ার কথা, ন্যাচারালিও মানে আল্লাহ তোমাদেরকে বেটার ব্রেইন দিয়েছে আমাদের থেকে, কারণ যত সময় যাবে তত ব্রেইনটা আরো শার্পেন হয়। হ্যাঁ, ব্রেইনে গ্রে ম্যাটারের ভাঁজ বাড়ে। সো যত গ্রে ম্যাটারের ভাঁজ বাড়বে সেই মানুষগুলো তত বেশি বুদ্ধিমান হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, সো আমরা যদি এখন কিছু দুই একটা জিনিস নিয়ে টপিক নিয়ে আলোচনা করি। প্রথমে আমি মানে ফর্মাল টপিকে যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, জুবায়ের ক্লাবে কি হিসাবে আছো? স্যার আমি লিও জুবাইর হোসেন, আমি ক্লাবে পাবলিক রিলেশনশিপ কোঅর্ডিনেটর হিসেবে আছি। আচ্ছা ঠিক আছে, সেক্রেটারি কই? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। নাম বলো। আজকে সেশনটা আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। হ্যাঁ, সাইফ। আজকে সেশনটা? জি স্যার, আমি পরিচালনা করতেছি আর কি, দায়িত্বে আছি, পরিচালনার দায়িত্বে আছি। জুমে? না জি, আজকে সেশনটা আমি পরিচালনার দায়িত্বে আছি। মানে কিভাবে পরিচালনা সঞ্চালনার দায়িত্ব আছি আর কি, সঞ্চালক হিসেবে আছি। তো তুমি সঞ্চালক হিসেবে থাকলে তোমার কথা তো এই প্রথম শুনলাম আমি। না স্যার, আমি প্রথম থেকে আমি কথা বলছি। তুমি নাম বলো নাই, নাম না বলে কথা বললে তাহলে এটা তো একে হচ্ছে জুম মিটিং, কেউ তো বুঝবে না। আমি তো
তোমার অ্যাবসেন্স ফিল করছি, অর্থাৎ আমি সেক্রেটারির অ্যাবসেন্স ফিল করছি বলে কিন্তু আমি পার্টিকুলারলি টপিকটা তুললাম, কারণ তোমরা 3টা সেশন করে এসছো, সেই 3টা সেশন থেকে কিন্তু এই শিক্ষাটা থাকার দরকার ছিল যে আমি তোমাদেরকে আবারও বলছি, আমি কিন্তু কোনো বকাবকি করছি না, ডোন্ট টেক ইট লাইক দ্যাট। আমি চেষ্টা করছি যে তোমরা যাতে বোঝো হ্যাঁ আমরা কিভাবে চলবো, কারণ এটা লার্নিং এর টাইম। আমি বকাবকি ঠিকই করব কখন, যে লার্নিং শেষ হওয়ার পরেও যদি একই ভুল করো বারবার, তখন বকাবকি করবো ঠিকই। এখন যেটা বলছি যে বেসিক্যালি এই মিটিংটা আবু বকর উচিত ছিল মিটিংটা কল টু অর্ডার করে তোমার হাতে দিয়ে দেওয়া, এটা হলো 1 নাম্বার। সো তুমি আবু বকরের পারমিশন নিয়ে মিটিংটা পরিচালনা করবে। আচ্ছা, তারপরে দেখো শুভেচ্ছা বক্তব্য দিয়েছে কে? সাদিয়া, তাই না? না জান্নাত? শুভেচ্ছা বক্তব্য দিয়েছে জান্নাত নাকি সাদিয়া, কে? জান্নাত আচ্ছা, জান্নাত দিয়েছে। এখন সাধারণত এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়াতে প্রথমে শুভেচ্ছা বক্তব্য হয় না, ঠিক আছে? শুভেচ্ছা বক্তব্য হবে মিটিং শেষ করার আগে, সবাইকে প্রেসিডেন্ট সুযোগ দিবে কথা বলার জন্য, দেন শুভেচ্ছা বক্তব্য সব দেওয়ার পরে প্রেসিডেন্ট নিজে কথা বলে শেষ করবে, ঠিক আছে? তাহলে কি হবে, মিটিংটা প্রসিডিউর হচ্ছে যে প্রথমে প্রেসিডেন্ট মিটিং শুরু করবে, সেক্রেটারিকে বলবে যে আপনি মিটিং পরিচালনা করেন, সেক্রেটারি পরিচালনা করতে থাকবে, ক্ষণে ক্ষণে প্রেসিডেন্ট যখনই প্রয়োজন হবে সে নিজে হাতে নিবে, ব্যাটন নিবে আবার কথা বলার জন্য, আদারওয়াইজ সেক্রেটারি সবার সাথে লিয়াজও মেনটেন করে পরিচালনা করবে এবং পরিচালনা করে সে মিটিংটাকে শেষের দিকে নিয়ে যাবে। পার্টিকুলার একটা এজেন্ডা লাগে একটা মিটিং এর জন্য, এটা তোমরা অবশ্যই শিখেছো আমি জানি। একটা মিটিং এর জন্য একটা এজেন্ডা লাগে, তো ওই এজেন্ডাটা ধরে ধরে এগোতে হবে। সেকেন্ড হচ্ছে দেখো, এটা বললাম মিটিং কিভাবে শুরু করতে হয়। এখন এই যে এজেন্ডার কথা বললাম, এজেন্ডার প্রথমে কিন্তু আছে কোরআন তেলাওয়াত। ইভেন আমাদের মধ্যে যদি অন্য কোনো ধর্ম অবলম্বী থেকে থাকেন, সেই ইয়া থেকেও তোমরা করতে পারো, অর্থাৎ কোরআন তেলাওয়াতে পরে সাপোজ ত্রিপিটক পাঠ হতে পারে, কোরআন তেলাওয়াতে পরে গীতা পাঠ হতে পারে, কোরআন তেলাওয়াতে পরে তোমার বাইবেল থেকে পাঠ হতে পারে, সেগুলো হতে পারে। দেন কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরে ওতো রিলিজিয়ান্স, এই জিনিসগুলো তোমরা মেনটেন করবে। এখন হতে পারে যে তোমরা মনে হয় আমার আগে একটা মিটিং করেছো, হ্যাঁ, এখন সেখানে তোমরা করেছো কিনা আমি জানি না, সো এটা আমার শর্টকামিংস হতে পারে যেহেতু আমি ওই মিটিং এ ছিলাম না, তো সো এটা একটা ব্যাপার। বাট যে কোনো ফর্মাল মিটিং এই সিকোয়েন্সেই শুরু করতে হবে। তারপরে দেখো মিটিং এ কে আছে আমরা কিন্তু সবাই জানি না, তাহলে কি করতে হতো? 3 নাম্বার হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ সবাই সবাইকে পরিচিতি দেওয়া। পরিচিতিটা কেন দিই আমরা? যাতে আমরা সবাই সবাইকে ভালো করে চিনি। সেই জিনিসটা করার পরে কিন্তু আসলে মিটিং এর তোমার আদার্স কাজগুলো শুরু হয়। তো সো আশা করছি যে আবু বকর নেক্সট মিটিং থেকে এই এজেন্ডাটা তুমি করবে, প্রয়োজনে তুমি আমার হেল্প নিবে এবং সাইফকে সেই এজেন্ডা অনুযায়ী মিটিং পরিচালনা করতে দিবে। তাহলে এটাও কিন্তু স্যার আমি চেষ্টা করব স্যার। হ্যাঁ, এটাও কিন্তু লিডারশিপের একটা পার্ট, অর্থাৎ আমরা একটা অর্গানাইজেশন কিভাবে চালাবো, ঠিক আছে? আমরা ইনফরমালি আস্তে আস্তে জিনিসগুলোকে শিখি, অসুবিধা নেই। দেন আমরা যদি মনে করো যে দুইটা পার্টিকুলার টপিকে কিছু বলছো, কেউ কিছু বলতে চেয়েছো? না স্যার, আপনি শুরু করেন। আচ্ছা, আমরা দুইটা পার্টিকুলার টপিকের মধ্যে কয়েকটা পয়েন্ট আজকে দেখবো, কারণ আজকে আমি বেসিক্যালি চেষ্টা করেছি যে তোমাদের সাথে অন্য টাইপের একটু ইয়ে করতে। আমার অবজেক্টিভটা ছিল বেসিক্যালি এই যে তোমাদের সাথে যে প্রশ্নোত্তর পর্বগুলো করলাম না, আমরা আমাদের ট্রেনিংটা কন্টিনিউ রাখবো আগামী 3 থেকে 4 মাস। আমরা প্রতিটা মিটিং এই অল্প কিছুক্ষণ সময় ধরে কোনো একটা টপিক শিখবো, তার আগে তোমাদেরকে সেই টপিক দিয়ে দেওয়া হবে যাতে তোমরা ওয়েবসাইটে দেখে নিতে পারো, অথবা আমরা প্রেজেন্টেশন দিয়ে দিব তোমাদেরকে, সেটা যাতে তোমরা দেখতে পারো। বিজু এবং রিয়াসত আমাদেরকে হেল্প করবে এই ব্যাপারে। তো যেটা হচ্ছে যে আমরা যেটা চাই যে আমরা যখন ভালোভাবে খুবই এক্সপার্ট হয়ে যাব, আমরা এই 3 মাস কিন্তু রিয়েলিটি শো স্টাইলে যাব। আমি চাই যে রিয়েলিটি শো স্টাইলে তোমরা পার্টিসিপেট করো। এরপরে কিন্তু আমি নাম বলবো না, আসলে এরপর থেকে তোমাদেরকে নিজেদেরকে বলতে হবে যে আমি বলবো। সো যার বাটন ফার্স্টে হবে, তোমরা জুমের দায়িত্ব যাকে দিবা সে সাথে সাথে বলবে যে এই আনসারটা সাদিয়া আপু দিবে, বা এই আনসারটা জান্নাত আপু দিবে, বা এই আনসারটা তোমার কি যেন বলে যে আলিফ দিবে, এরকম নাম বলে সেই তখন বলবে, কারণ সে দেখবে যে কে প্রথম হ্যান্ড রেজ করেছে। জুমে তো হ্যান্ড রেজ করা যায়, তাই নাকি? জি স্যার, হ্যান্ড রেজ করা যায়, তবে পেইড ভার্সনটাই করা যায় আর কি। আর এখানে শুধু হাতটা ইয়া করা যায় আর কি, একটা স্টিকার ইউজ করা যায়। হ্যাঁ, স্টিকার ইউজ করলে হবে, অসুবিধা নেই, যে কোনো ভাবেই হোক না কেন। সো তো যখন জুমটা সাপোজ জুম যদি জুবাইরি পরিচালনা করে এরপরও, সো যে প্রথম যে স্টিকারটা যে দেখবে সে দেখবে, তাকে বলবে যে উনি আনসার দিবেন।
সো ওইভাবে করে আমরা চেষ্টা করবো যে অন্তত আমাদের, আমি চাই সবাই হোক, বাট সবাই হয়তো সমান ইয়া হয় না বা কেউ এক্সপ্রেস কম করে, অ্যাটলিস্ট 10 জন আমি খুব স্ট্রং লিও চাই যারা মনে করো যে এই জিনিসগুলো খুব স্ট্রংলি গড়ে উঠবে নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে। আমাদের সার্ভিস আদার অ্যাক্টিভিটি চলবে, সেগুলোর পাশাপাশি এটা চলবে। দেন আমরা ডিস্ট্রিক্টে একটা প্রতিযোগিতা দেওয়ার চেষ্টা করব, যেটাতে মনে করো যে আমি মনে করি যে আমাদের ক্লাবের একটা ভালো এক্সপোজার হবে, পরিচিতি হবে। কারণ দেখো এখন লিও ক্লাব অফ ঢাকাকে কেউই চিনে না, কেউ কিন্তু চিনে না, না কমিউনিটিতে চিনে না তোমার ডিস্ট্রিক্টে চিনে। আমরা দুই জায়গাতেই পরিচিত করতে চাই। তো যাই হোক, তো সেটার জন্য এগুলো আমরা আস্তে আস্তে শিখছি। তো ফার্স্ট অফ অল লিও ক্লাব অর্গানাইজেশনের একটা ফি আছে। আমরা যখন ইন্টারন্যাশনাল লিও ক্লাবটা সাবমিট করি লায়ন্স ক্লাব থেকে, তখন ওটার জন্য একটা ফি দিতে হয়। এটা তোমাদের জাস্ট জানার জন্য বলছি, কারণ তোমরা যাতে জিনিসগুলো বোঝো। এবং এটা প্রতি বছরই কিন্তু একটা ফি আমাদেরকে সাবমিট করতে হয় লিও ক্লাবের জন্য, যাতে মনে করো যে লিও ক্লাবটা ইন্টারন্যাশনাল যাতে বজায় রাখে, ইন্টারন্যাশনাল স্বীকৃতি যাতে বজায় থাকে। দেন সো যেহেতু এইটা থাকে, সো লিও ক্লাবের সবসময় নিজস্ব একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকতে হবে। সো ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি থাকবে? ফিনান্সিয়াল, এখানে ইয়ে আছো না, ট্রেজারার আছো না? জি স্যার আছে। হ্যাঁ, ট্রেজারার কে নাম বললো? স্যার লিও নুসরাত জাহান সাদিয়া। আচ্ছা, গুড। তাহলে নুসরাত তোমার এগুলো বেশি বুঝতে হবে, বাট বাকিদেরও বুঝতে হবে, কারণ আমরা চাই যে ক্লাব সম্পর্কে সবাই ভালো জানে। তো সো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে লিও ক্লাবে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আমার মনে হয় যে বিজুর ক্লাসে তোমরা মোটামুটি এগুলো শিখছো, ট্রেনিং যে সেশনটা হয়েছে ওখানে। তারপর আমি জাস্ট ওখান থেকে দুই একটা পয়েন্ট জাস্ট আলোচনা করছি। তো বেসিক্যালি লিও ক্লাবের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টটা ব্যাংকে অ্যাকাউন্ট করবা। ইন্টারন্যাশনালি ওরা দুইটা অ্যাকাউন্ট মেনটেন করে, বাট আপাতত আমরা একটা করি, তারপরে দেখা যাক যে আমাদের দুইটা করার মতো সামর্থ্য হয় কিনা। আচ্ছা, এখন দুইটা অ্যাকাউন্ট বলতে আসলে কি বোঝাচ্ছি, আর একটা অ্যাকাউন্টই বাকি। একটা অ্যাকাউন্ট তোমরা করবে যাতে মনে করো যে তোমরা তোমাদের সমস্ত টাকা পয়সা সেটা ওই অ্যাকাউন্টে রাখতে পারো, এবং এটা ট্রেজারার মেনটেন করবে। এটা জয়েন্ট সিগনেচারে হয়, প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারারের যে কোনো দুইজনের সিগনেচারে টাকা উঠানো যায়, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে একটা অ্যানুয়াল লিওর চার্জ আছে, সেটা মান্থলি দেওয়াটা বেটার আমার মতে। অ্যানুয়ালি দিতে পারে কেউ, অ্যাডভান্স দিলে অ্যানুয়াল, আর মাসে মাসে দিলে মান্থলি। সেই চার্জটা আমার মনে হয় তোমাদেরকে আবু বকর ধার্য করে দিয়েছে। এখন সেইটা রেগুলার পাচ্ছি কিনা, প্রত্যেক মিটিং এই লিও সাদিয়ার লিও নুসরাতের একটা দায়িত্ব হলো, ট্রেজারার দায়িত্ব হচ্ছে প্রতি মিটিং এ উনি উনার ওই মাসের টোটাল স্টেটমেন্টটা দিবেন। সাপোজ 20 জন মেম্বারের ডিউজ এর মধ্যে এই মাসের ডিউজ এত টাকা কালেক্ট হয়েছে। এখন ডিউজ কালেক্ট যদি না হয় তাহলে কি হবে? ডিউজ কালেক্ট না হলেও ওই মেম্বারটা গুড স্ট্যান্ডিং মেম্বার হিসেবে থাকতে পারবে, অর্থাৎ সে তখন ব্যাড স্ট্যান্ডিং মেম্বার হয়ে যাবে, তার কোনো ভোটাধিকার। তো এই জন্য রেগুলার ক্লাবের চাঁদা দেওয়াটা তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিসে ব্যয় করবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি কোনগুলো? সেগুলো হচ্ছে যে ক্লাবের জন্য একটা খাতা কিনা লেগেছে, একটা প্যাড কিনা লাগলো, কলম কিনা লাগলো কোনো কারণে মিটিং এর জন্য মনে করো যে ক্লাবের কোনো কয়েকটা পৃষ্ঠা প্রিন্ট করানো লাগলো, এই সমস্ত কাজে এই অ্যাকাউন্ট থেকে টাকা ব্যয় হবে। এই অ্যাকাউন্টের টাকা যদি কোনো কারণে উদ্বৃত্ত থাকে, সেই টাকা তোমরা চাইলে সার্ভিসে ব্যবহার করতে পারো। কি বকর কিছু বলবে না? বিজু কিছু বলবে না স্যার, আমি জাস্ট ইয়াটা বললাম আর কি। আচ্ছা, তো তাহলে এটা ছাড়া আর ওই যে বললাম যে ইন্টারন্যাশনাল দুইটা অ্যাকাউন্ট মেনটেন করে, বাট আমরা আসলে আমাদের দেশে অত কিছু পারি না, বাট অ্যাটলিস্ট আমাদেরকে কনসেপ্টটা পেতে হবে। আর একটা হচ্ছে যে সার্ভিস ফান্ডটা সার্ভিস অ্যাক্টিভিটিস এর জন্য উঠানো হবে। এখন সেটা কিভাবে উঠতে পারে? সেটা হইতে পারে তোমরা নিজেরা ফান্ড রেজিং অ্যাক্টিভিটিস করলা, তোমরা কারো কাছ থেকে ডোনেশন কালেক্ট করলা, তোমরা লায়ন্স ক্লাব অফ ঢাকা থেকে পেলা, তোমরা যে কোনো ভাবেই হোক না কেন মেবি কোনো ফান্ড রেজিং প্রোগ্রাম করেছো তোমরা। যেমন ওই সময় অনেক সময় করি না আমরা, যে একজন সিঙ্গারকে আনিয়ে যে ঠিক আছে কোন একটা কজের জন্য আমরা ফান্ড রেজ করি, এরকম অনেক ধরনের প্রোগ্রাম করে ফান্ড রেজ হতে পারে। এই ফান্ডটা শুধুই সার্ভিস অ্যাক্টিভিটির জন্য ব্যবহার হবে, এটা কোনো অবস্থাতেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করা যাবে না। এটা কি আমরা বুঝতে পেরেছি? ট্রেজারার বলো।
আবার একটু বললে ভালো হতো, মাঝখানে নেটে প্রবলেম করেছিল তো এজন্য। আচ্ছা আমি আমি বলেছি যে আমাদের, আচ্ছা অন্য কেউ যদি শুনে থাকো তাহলে সে বলো দেখি। স্যার অনেকটাই বলো। সবটাই বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে কি, আমরা এই যে সার্ভিস প্রোগ্রাম করব, ওই ক্ষেত্রে আমরা যে টাকাটা ইউজ করব এটা হচ্ছে লাইক আমরা কোনো কোর্সের কারণে আমরা কোনো সিঙ্গারকে এনে লাইক কোনো টাকা ডোনেশন রেজ করতে পারি, রেজ করে ওইটা শুধু আমরা সার্ভিসেই ইয়ে করবো। আর এছাড়া আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কোনো কাজে ব্যয় করবো না, এমনটাই আপনি বলেছেন এখন। আচ্ছা যাক, এটা হয়তো কেটে যাওয়ার কারণে পুরোটা শোনো নাই। আমি বলেছি দেখো আবার শোনো, দুটো ফান্ড থাকবে ক্লাবের, একটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফান্ড আর একটা সার্ভিস ফান্ড। অ্যাডমিনিস্ট্রেটিভ ফান্ডটা আসবে হচ্ছে ক্লাবের মেম্বারদের ডিউজ থেকে, প্রতি মাসে যে 100 টাকা করে তোমরা ডিউজ ঠিক করেছো সেই ডিউজ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ফান্ড আসবে। আর সার্ভিস ফান্ডটা আসবে হচ্ছে বেসিক্যালি ফান্ড রেজিং প্রোগ্রাম করার মাধ্যমে। হতে পারে সেটা এমনিতেই তোমরা কারো কাছে টাকা আদায় করেছো, ডোনেশন নিয়েছো, হ্যাঁ কোন একটা প্রোগ্রাম করার জন্য, সার্ভিস প্রোগ্রাম করার জন্য, হ্যাঁ অথবা তোমরা কোনো ফান্ড রেজিং প্রোগ্রাম করেছো, হ্যাঁ যে ঠিক আছে আমরা একটা প্রতিযোগিতা আয়োজন করছি বা এটা করছি ওটা করছি করে তোমরা ফান্ড রেজ করেছো, বা তোমরা সোশ্যাল কোনো জায়গা থেকে মানুষের কাছ থেকে নিয়েছো, এগুলো হচ্ছে সব সার্ভিসের জন্য। তাহলে এই টাকাটা সার্ভিস ফান্ডের টাকা কখনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফান্ডে ইউজ করা যাবে না। তবে অ্যাডমিনিস্ট্রেটিভ ফান্ডে যদি অতিরিক্ত উদ্বৃত্ত থাকে, যেটা তোমাদের ওই যে চাঁদা, তোমাদের রেগুলার চাঁদার থেকে আসতেছে, সেখান থেকে চাইলে তোমরা সার্ভিস ফান্ডের জন্য অ্যারেঞ্জ করতে পারবে। এই কথাটাই আমি বলেছি। তো যাই হোক, তো এরকম করে লিও ক্লাবের ডিউসটা মাস্ট, এটা যেটা বললাম। এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস গুলো শেখার আসলে মেইন উদ্দেশ্যটাই যে একটা অর্গানাইজেশন কিভাবে চালাতে হয় সেটা শেখা, এবং এর মাধ্যমে তোমার মধ্যে সেটা গড়ে উঠবে আস্তে আস্তে। দেন মনে করো আমরা যদি নেক্সট আরেকটা ছোট জিনিস নিয়ে শিখি, যে লিও ক্লাবের অফিসার্স ইলেকশন, যেটা তোমরা বছরে একবার করো। তোমরা খেয়াল করেছো আমি তোমাদেরকে এবার মোটামুটি একটা ইয়ের মধ্যে, প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে কিন্তু একটা ইলেকশন করেছি, মনে আছে তোমাদের? জি স্যার মনে আছে। হ্যাঁ, ইলেকশনের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের নেতৃত্ব নির্বাচন করেছো। তাহলে এই যে ইলেকশনের মাধ্যমে যে তোমরা নেতৃত্ব নির্বাচন করলে, এইটাই কিন্তু আসলে কারেক্ট প্রসিডিউর। এটা সবসময় গোপন ব্যালটে হবে অথবা ফ্লোরে রেজ হবে। দেন ফ্লোরে যদি সবাই যদি সাপোর্ট করে যে না ঠিক আছে আমরা আর কেউ যেহেতু ক্যান্ডিডেট নাই, আমরা অ্যানোনিমাসলি করলাম, সেটাও হতে পারে। তবে সৌন্দর্য ওইটাই যেখানে গোপন ব্যালটে হয়ে ইলেকশন হয়ে আসলো, তো কারোই মনে করো যে কোনো প্রশ্ন তোলার আর সুযোগ থাকে না, কারণ সে চাইলে ওখানে কম্পিট করতে পারতো। সো এটা ওই ফ্লোরে তোমরা কারা কারা কম্পিট করতে চায় তাদেরকে তোমরা আহ্বান করবে কমিটি থেকে। একটা বোর্ড অফ ডিরেক্টর নিজেরাই হ্যান্ডেল করতে পারে, অথবা একটা ইলেকশন কমিটি করে দিতে পারে, হ্যাঁ ইলেকশন কমিশনার একজনকে সিলেক্ট করে তো করবে। এবং যখন ক্যান্ডিডেচার ডিক্লারেশন হবে, যেরকম সাক্ষাৎকার নিবে বা যেরকম নিয়েছো, সাক্ষাৎকার নিয়ে আসলে বোঝা যে সে যে ক্যান্ডিডেচার ডিক্লেয়ার করেছে সে কি আসলে নমিনেটেড হওয়ার জন্য উপযুক্ত কিনা। এখানে দুইটা ট্রিকি পয়েন্ট আছে। ট্রিকি পয়েন্টটা হচ্ছে যে দেখো, একটা লোক খুবই জনপ্রিয় হতে পারে ক্লাবে, খুবই জনপ্রিয়, যে সে সবার সাথে হয়তো এত সুন্দর মিশে, এত সুন্দর ইয়ে করে যে সবাই খুব পছন্দ করে, বাট আসলে তার নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটিটা হয় না। তাহলে কি হবে, আমাদের ক্লাব মেম্বাররা কখনো কখনো কিন্তু ভুল ক্রমে ওকে পছন্দ করে বলে ওকে ভোট দিয়ে দিতে পারে। তাহলে কি হবে, একজন ভুল মানুষ নেতা নির্বাচন হবে, এবং সে কিন্তু আসলে তোমাদেরকে একটা দক্ষ ক্লাব উপহার দিতে পারবে না 1 বছরের জন্য। এই কারণে ক্লাবের বোর্ড অফ ডিরেক্টর অথবা সিনিয়ররা যে ইলেকশন কমিটি করবে, সেখানে আগে নমিনেশন সাবমিট করবে, করার পরে সেটা ইভালুয়েট হবে। ইভালুয়েট হয়ে যদি ওই বোর্ড অফ ডিরেক্টর মনে করে যে ঠিক আছে 5 জন অ্যাপ্লাই করেছে, 5 জনের মধ্যে 3 জনকে আমরা ইলেকশনের জন্য নমিনেশন দিতে পারি, তো সো ওইভাবে করে প্রসেসটাকে তোমরা কমপ্লিট করবে। এবং অবশ্যই গোপন ব্যালটে ভোটটা নেওয়াটা প্র্যাকটিসে পরিণত করো, এবং এটা প্র্যাকটিসে পরিণত হলে কোনোদিনই ক্লাব কমিটি নিয়ে কোনো কোশ্চেন উঠবে না। এইবার তোমরা এটা পার্টলি করেছো, বাট এই বছর থেকে আমি এটা পার্টলি চাই না, আমি এটা ইন ফুল চাই। আবু বকর বুঝছো তো? জি স্যার, তো সো এটা ইলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে যে পরবর্তী বছরের জন্য যাতে আমরা একজন যোগ্য নেতা নির্বাচন করি, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। দেন তুমি
এই জিনিসটাকে তুমি যে নেতৃত্ব নির্বাচন করলা এটাকে কিন্তু ইন্টারন্যাশনালে রিপোর্ট করতে হয়। তো লিও ক্লাবের অফিসার্স রিপোর্টের জন্য একটা ফর্ম আছে, সেটাকে আমরা বলি লিও 72 ফর্ম। এইখানে ক্লাব অফিসারদের নাম লিখে সেটা রিপোর্ট করে দিতে হয় ইন্টারন্যাশনালে। কারণ রিপোর্ট না করলে কিন্তু এই নেতৃত্ব যে তুমি নির্বাচন করলা সেটা কিন্তু ভ্যালুলেস হয়ে যাবে যদি তুমি রিপোর্ট না করো টাইমলি। আজান দিচ্ছে, আজানের জন্য আমি 1 মিনিট বিরতি নিচ্ছি। আচ্ছা, তোমরা আছো? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, তো এখন আসো আবু বকর, ক্লাব মিটিং নিয়ে তো অলরেডি আমি তোমাকে বলেছি যে ক্লাব মিটিংটা তুমি কিভাবে শুরু করবে, স্যার ঠিক আছে? রিপোর্টিং ফর্মের একটা পার্টটা মনে হয় শেষ করেন নাই স্যার। রিপোর্টিং ফর্মে আমি খুব এগুলো ডিপে যাচ্ছি না রিয়াসত, ইচ্ছা করেই। আমি আজকে জাস্ট একটা শ্যাডোর উপরে যাচ্ছি। আর তোমরা তো মনে করো যে এমনিতে বেসিক নিয়ে কাজ করেছো, আমরা পরবর্তী ট্রেনিং স্কেডিউলটা আমরা ঠিক করব। ওইখানে আমরা এক একটা পার্ট শুধু ওই দিন ওই পার্টটাই আলোচনা করবো, কারণ এরপরে কিন্তু বড় ট্রেনিং হবে না, ছোট ছোট মিটিং এর পাশে ছোট ট্রেনিং হবে। ওইখানে আমরা ছোট ছোট করে করে এক একটা টপিক আলোচনা করে ইয়ে করবো। আমি আজকে কোনো ডিপে যাচ্ছি না, আমি চেষ্টা করছি জাস্ট জিনিসগুলোর উপরে একটু একটু করে নজরটা দিয়ে যেতে আর কি, আর কিছু না। তো স্যার যেটা বলছিলাম যে তাহলে বলো স্যার, তাহলে এই রিপোর্টিং ফর্মটা একটু ডেডলাইন আছে, সেটা হলো যে 31শে মার্চের মধ্যে করতে হয়, এটাই জাস্ট। আচ্ছা, যাক, আমাদের এই বছরটা তো সাবমিট হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা 31শে মার্চের মধ্যে করতে হয়। এটা বেসিক্যালি আরো কিছু পয়েন্ট আছে, আমি যেটা মানে বললাম যে আমি খুব একটা ডিপে যাচ্ছি না। এটা যেমন মনে করো যে সবসময় ফিসক্যাল ইয়ারের 4th কোয়ার্টারে করতে হয়। তো ফিসক্যাল ইয়ার কি জানো তোমরা? কেউ বলতে পারবে ফিসক্যাল ইয়ার কি? স্যার আমি আসলে জানি না এটা। আচ্ছা স্যার আসলে জানি না, একটু বলতেন। আচ্ছা, অসুবিধা নেই। ফিসক্যাল ইয়ার হচ্ছে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ইয়ারকে বলে, ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল ইয়ারটা হচ্ছে জুলাই থেকে জুন হয় সব সময়। ওকে, জুলাই থেকে জুন। তো জুলাই থেকে জুন হলে ফিসক্যাল ইয়ারের লাস্ট কোয়ার্টার কোনটা? তাহলে অলওয়েজ তোমার ফিসক্যাল ইয়ারের লাস্ট কোয়ার্টারে এটা এই নেতৃত্বটা যাতে তারা হাতে পেয়ে যায় কিরকম, অর্থাৎ তারা যাতে জানে যে আমরা অলরেডি লিডার নির্বাচিত হয়েছি। তাহলে এপ্রিল মে জুন হচ্ছে লাস্ট কোয়ার্টার। সো তার আগের কোয়ার্টার অর্থাৎ 31শে মার্চের মধ্যে তোমাদেরকে রিপোর্টটা সাবমিট করতে হবে। সো দ্যাট মিন্স এপ্রিল মে জুন ওই কমিটির জন্য প্রিপারেশনের সময়, নিজেরা প্রিপেয়ার করবে। ক্লাব তো অলরেডি নেতৃত্ব আছে জুনের 30 তারিখ পর্যন্ত, ওই নেতৃত্ব কন্টিনিউ করবে। আর এই নতুন সেট অফ লিডারশিপ তারা নিজেদেরকে প্রিপেয়ার করবে পরবর্তী বছরে, দ্যাট মিন্স জুলাইয়ের 1 তারিখ থেকে নেতৃত্ব দেওয়ার জন্য। তো এইভাবে অর্গানাইজড একটা ওয়েতে কিন্তু লায়ন্স ক্লাব লিও ক্লাবের নেতৃত্বটা চলমান থাকে, চলমান নেতৃত্ব। এটা খেয়াল করেছো? দেখো 3 মাস সময় তোমাকে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে দিল, যেটার মাধ্যমে যে সময়টাতে তুমি তোমার প্রিপারেশন নিতে পারবে, তুমি স্কুলিং শেষ করে ফেলতে পারবে, তুমি কিছু ট্রেনিং করিয়ে ফেলতে পারবে নিজের থেকেই, হ্যাঁ, তুমি নিজের প্ল্যানিংটা দাঁড় করিয়ে ফেলতে পারবে। এই জিনিসগুলো কিন্তু লায়ন্স ক্লাবে খুব নাইসলি আছে। এবং এটা কিন্তু আগামী বছর থেকে আমরা একদম নিয়মের বাইরে যাব না, আমরা 31শে মার্চের মধ্যেই আমাদের কমিটি সাবমিট করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা চলে গেলাম। আর
মিটিং নিয়ে বেশ কিছু কথা আমি অলরেডি বলে ফেলছি, ওখানে আর যাচ্ছি না। লিও ক্লাবের বোর্ড অফ ডিরেক্টরস কারা? বোর্ড অফ ডিরেক্টরস হচ্ছে যারা ক্লাবের অফিস বিয়ারার নির্বাচিত হয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, ভাইস প্রেসিডেন্ট 1, ভাইস প্রেসিডেন্ট 2, তারপরে তোমার ট্যামার, টেইল টুইস্টার, হ্যাঁ, এরা সবাই মিলে হয় বোর্ড অফ ডিরেক্টর। সাথে 2 জন, বাট আমাদের দেশে আমরা একটু বেশিও করি প্রয়োজনে, তোমার 2 জন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার থাকে। সাধারণত আমরা খুবই গুড স্ট্যান্ডিং এবং সিনিয়র মেম্বারদের থেকে দেওয়ার চেষ্টা করি, এবং অধিকাংশ ক্ষেত্রে পাস্ট প্রেসিডেন্ট যদি বেশি থাকে ক্লাবে, সেখান থেকে আমরা আনার চেষ্টা করি। এটা কোনো রুলস নাই, বাট আমরা এটা করি। কারণ বোর্ড অফ ডিরেক্টরে যদি পাস্ট প্রেসিডেন্টের সংখ্যা বেশি থাকে, তারা যেহেতু এক্সপেরিয়েন্স হয়ে যায়, তারা বোর্ড অফ ডিরেক্টরকেও গাইড করতে পারে। কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বোর্ড অফ ডিরেক্টর সম্পর্কে বলো। কেউ কিছু বলতে চেয়েছো? এখন বোর্ড অফ ডিরেক্টর কি করবে? বোর্ড অফ ডিরেক্টর যেটা করে যে ক্লাবের পলিসিগুলোকে ঠিক করে, যে ক্লাব কিভাবে আগাবে সেই পলিসিগুলা, যেহেতু সেখানে প্রেসিডেন্টও থাকে, বোর্ড অফ ডিরেক্টরেরও কিন্তু সভাপতি প্রেসিডেন্ট। যদিও বোর্ড অফ ডিরেক্টর একটা আলাদা বডি তৈরি হয়, বাট সেটারও কিন্তু সভাপতি প্রেসিডেন্টই। তো সো সেখানে আলোচনা করে তারা পলিসি ঠিক করে যে আগামী 1 বছর আমরা কি কি পলিসি করবো, বা জরুরি কোনো বিষয় হলো তারা নিজেরা আলাপ করে নেয় কিভাবে করবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো বোর্ড অফ ডিরেক্টর নির্ধারণ করে জেনারেল মিটিং এ সেইগুলোকে, ডিসিশন গুলোকে সাধারণ মেম্বারদের সামনে পেশ করে। দেন সাধারণ মেম্বাররা যদি সবাই ঐক্যমত পোষণ করে, তখন সেটা রুলস বা পলিসিতে পরিণত হয়। সো এইভাবে একটা অর্গানাইজ সিস্টেমের ভিতরে তোমার জিনিসটা আগাতে হবে। দেন নেতৃত্বের জন্য তোমাদের মোটিভেশন কি, অর্থাৎ আসলে কেন আমি লিওইজম করবো? আমি যেটা আসলে তোমাদেরকে বারবার বলার চেষ্টা করছি, তোমাদেরকে এমন কিছু জিনিস তৈরি করতে হবে যে মেম্বাররা যাতে প্রাউড ফিল করে যে আমি কেন লিওইজম করবো, আমি এই জিনিসগুলোর জন্য লিওইজম করব। তো এই জন্য ক্লাব অনেকগুলো অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছে, যেগুলো একজন লিওকে ক্লাবের মধ্যে প্লাস সমাজে সম্মানিত করার মতো কিছু জিনিস দিতে পারবে। তো সেই অ্যাওয়ার্ড গুলো কি, যে কেউ যদি ভালো নেতৃত্ব বিকশিত করে সেগুলোর উপরে অ্যাওয়ার্ড থাকবে, কেউ ভালো সার্ভিস অ্যাক্টিভিটিস করলে অ্যাওয়ার্ড থাকবে, কেউ যদি ভালো কোনো একটা কনসেপ্ট নিয়ে আসে সেটার জন্য অ্যাওয়ার্ড দেওয়া যাবে। তো এরকম নানাবিধ অ্যাওয়ার্ড আমরা দেওয়ার ব্যবস্থা করি, এবং সেগুলোকে যাতে টেনজিবল, অর্থাৎ দেখা যায় যাতে, সেরকম কিছু জিনিসও আমরা প্রিপেয়ার করি। যেমন তুমি যখন একজন নতুন লিও মেম্বার হিসেবে তুমি পাবে, তখন তুমি নতুন লিও মেম্বারশিপের জন্য একটা পিন পাবে। সো সেই পিনটা দিয়ে কিন্তু তোমাকে অ্যাটলিস্ট একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স তোমার মধ্যে তৈরি করা হচ্ছে, যে হ্যাঁ তোমার কাছে শুধু এই পিনটা আছে, একটা সাধারণ মানুষের মধ্যে বা একজন সাধারণ ইউরোপের মধ্যে সেটা নাই। এবং এটা যেখানেই দেখবে, আমাদের দেশে তো ওইভাবে করে এখনো মানে রিকগনিশনটা কম বোঝে না মানুষ, বাট ইন্টারন্যাশনালে যখনই দেখে যে তোমার কলারের মধ্যে একটা পিন লাগানো আছে, সেটা লিও পিন বা লায়ন্স পিন, অনেকেই জিজ্ঞাসা করে, ও আচ্ছা তুমি লায়ন করো, অর্থাৎ তারা সেই রকম সম্মানিত। আমাদের দেশে সম্মানিত করতে পারছি না, আমাদের দোষে পারছি না এখন, কারণ আমরা কমিটেডলি কাজ করি না। এটা হবে, এটা আমাদের লড়াই চিরজীবনেরই, আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। তো এই অ্যাওয়ার্ড গুলো থাকবে। আর বেসিক্যালি আমি যেটা বলছিলাম, যে আমি চাই যে তোমরা যে 20 জন 25 জন যাই আছো, তোমরা যেদিন এই লিও ক্লাব শেষ করে, তোমাদের যতদিন এখানে থাকার যে বয়স আছে সেই বয়স শেষ করে যখন যাবে, তুমি রিয়েলি যেতে বাই হার্ট বলতে পারো যে আমি লিওইজম থেকে অনেক কিছু শিখেছি, যেটা আসলে আমাকে সমাজে বা আমার কর্মক্ষেত্রে একজন ভালো লিডার হিসেবে গড়ে উঠতে সাহায্য করছে। এই জিনিসটা যাতে তুমি ফিল করো, আমি চাই যে আমাদের লিও ক্লাবটা তোমাদের জন্য সেরকম কিছু করুক। এবং ইনশাআল্লাহ আমি নিজে এটুকু বলতে পারি যে আমি ফিল করি আজকে লিওইজম ছেড়েছি 20 বছরের বেশি, তবুও আমি ফিল করি যে আমাকে লিওইজম অনেক কিছু দিয়েছে। আমাকে আমার নেতৃত্বগুণ বিকশিত করা বলো, আমার সমাজে আমার সুন্দরভাবে চলাফেরা করতে, আমাকে যে পাবলিক ডিলিংস করতে, আমাকে পাবলিক স্পিকিং করতে, যে যা কিছু করার জন্য দরকার সেগুলো আমাকে লিওইজম দিয়েছে। তো সেই জিনিসটা কিন্তু আমি বলতে পারি। তো আমি চাই যে তোমরাও যাতে এই জিনিসটা বলতে পারো। সেই জন্য আমার দিক থেকে আজকে 2-3টা ডিক্লারেশন থাকবে, যেগুলো আমি বেসিক্যালি করতে চাই তোমাদেরকে নিয়ে। একটা হচ্ছে যে আমরা রেগুলার লিডারশিপ ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। এখন লিডারশিপ ইস্যু মানে ওই যে একটা কথা আছে, মানে অনেক আগে একটা কথা বলতো যে ন্যাচারাল লিডার, তো ন্যাচারাল লিডার তো খুব কম হবে। ন্যাচারাল লিডার কি সবাই হতে পারবে? পারবে না। বাট এখন কিন্তু লিডারশিপ ক্যান বি ক্রিয়েটেড, এই কথাটা কিন্তু স্টাবলিশড এখন। ওকে, এখন লিডারশিপ ক্রিয়েট করার জন্য নলেজ দরকার, সাধনা দরকার, কমিটমেন্ট দরকার, যে আমি হতে চাই লিডার ভালো। আমরা কিছু কিছু ছোট ছোট লিডারশিপ প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামগুলো আমরা চালু করবো ইনশাল্লাহ। আমার একটা টার্গেট হচ্ছে যে আমি
কিছু কিছু লিডারশিপ প্রোগ্রাম নিজে অনেক জায়গাতে পরিচালনা করেছি, প্লাস নিজেও করেছি। আমি সেরকম একটা লিডারশিপ প্রোগ্রাম আগামী তোমাদের যেই সেশন হবে সেই সেশন আমাকে সময়টা আগে থেকে বুক করো বকর। আর আই এম সরি যে আমি অনেক বিজি থাকি, সেই জন্য অনেক সময় আমি সময় দিতে পারি না। বাট তারপর আমাকে বলো, আমি যে দিনই করবো আমি একটা সেশন করে ওটা আয়োজন করার চেষ্টা করবো। তো সো এইটা তোমাদের জন্য থাকবে সবসময়। দেন হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যাল কিছু প্রোগ্রাম নিব যেগুলো তোমাদের স্কিল বাড়াতে সাহায্য করবে, কারণ স্কিল লিডারশিপের একটা অংশ। তো স্কিলটা বাড়ার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের মধ্যে, আমি এটা তোমাদেরকে আরো একটা সেশনে বলেছিলাম, আমাদের মধ্যে যারা যে বিষয়ে অভিজ্ঞ সেরকম বিষয় অথবা বাইরে থেকে আমরা হায়ার করে নিয়ে আসবো এক একদিন এক একটা স্কিল শেখানোর জন্য। তো ছোট ছোট করে করে যাতে আমাদের মধ্যে কিছু কিছু স্কিল চলে আসে সেই জিনিসগুলো আমরা চেষ্টা করব। তো একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট। আর অ্যাডমিনিস্ট্রেটিভ যে জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করলাম এগুলো বেসিক্যালি সবগুলোই কিন্তু লিডারশিপেরই পার্ট। আমি যেহেতু মনে করো যে এটা সময় আরো বেশি ডিমান্ড করে, আজকে অন্য কোনো টপিকে যাচ্ছি না, আমি এইটুকু বলে আজকে শেষ করব যে তোমরা প্লিজ স্টে টিউন, এবং তোমরা যেটা করো যে তোমাদের ক্লাবটাকে ফিল করো, ক্লাবটাকে ভালোবাসো। এবং হ্যাঁ, আমি অবশ্যই বলবো ব্যক্তি হিসাবে তুমি অবশ্যই যাতে এই কথাটা সবসময় ক্লাব প্রেসিডেন্টকে বলো যে ডিয়ার প্রেসিডেন্ট, আমি ক্লাব থেকে কি পাচ্ছি আপনি কি একটু খেয়াল করবেন। অর্থাৎ আমি কিছু পেতে চাই ক্লাব থেকে, আমি ক্লাব থেকে কিছু শিখতে চাই। এবং এজ এ প্রেসিডেন্ট, এজ এ বোর্ড অফ ডিরেক্টর যারা আছে তারা কিন্তু রেসপন্সিবল সমানভাবে যে ক্লাবের মেম্বারদের এই প্রশ্নটার জবাব দেওয়ার জন্য। আমি তোমাদেরকে সাহায্য করব ইনশাল্লাহ। বিজু এবং রিয়াসত আছে, আমরা তোমার এটা নিয়ে এগিয়ে যাব। প্লাস মাইনুর জয়েন করবে, মাইনুরের বাসার পরিস্থিতি ইমপ্রুভ হলে আমার মনে হয় যে আমরা খুব সুন্দর করে এই সেশন গুলো করে এবং লিডারশিপ প্র্যাকটিস করে এগিয়ে যেতে পারবো। তো বকর, তোমাকে রিকোয়েস্ট করবো তুমি মিটিং এর এই যেটুকু সময় আছে মিটিংটা সুন্দর করে ক্লোজ করো আর কি সাইফকে নিয়ে। তবে তার আগে আমার মনে হয় তুমি করার আগে তুমি যাতে ভুল না করো, এখানে লিও রিয়াসত আছে, লায়ন বিজু আছে, ওদের দুইজনের কাছ থেকে আমরা 1 মিনিট করে শুনতে চাই। জি, লিও রিয়াসত বলো। ধন্যবাদ স্যার। এখন হচ্ছে আমি অনুরোধ করছি লিও রিয়াসত ভাই, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট 18-19 ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি সংক্ষেপে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার এবং এখানকার সঞ্চালক সাইফ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। লিও ক্লাব প্রেসিডেন্ট আবু বকরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মেনলি আমরা লাস্ট 3টা প্রোগ্রাম করেছি, আজকে স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি আমরা সবাই আশা করছি, এবং এই শিক্ষা দিয়েই আমরা আগামীতে লিও ক্লাব অফ ঢাকা এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার জন্য আমরা অলওয়েজ লিও ক্লাব অফ ঢাকার সাথে আছি এবং তারা এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আশা করি যে আমাদের যে এই 4টি সেশন হলো এখান থেকে যা শিখেছি এটা দিয়েই লিও ক্লাব অফ ঢাকা খুব ভালো ভাবে এগিয়ে যাবে। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমরা সবাই ফেলোশিপটা অবশ্যই রক্ষা করব, ফেলোশিপের সাথে সাথে আমরা ক্লাবকে এগিয়ে নিয়ে যাব এবং নিজের স্কিল ডেভেলপমেন্টেও কাজ করব, এবং সেই জন্য সবাই অ্যাক্টিভলি ক্লাবে সময় দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাইফ কন্টিনিউ করো। হ্যাঁ জি ভাই, ভাই লাস্টে আমি কি শুনি নাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই আমার যে গঠনমূলক কথা বলার জন্য বা আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আপনি এসে ব্যক্ত করে আমাদের সব ক্ষেত্রে আমাদের পাচ্ছি এবং পাবো আশা ব্যক্ত করছি। এই মুহূর্তে হচ্ছে আমি লায়ন বিজু মাহমুদ ভাইকে হচ্ছে একটু বলার জন্য আমাদের জন্য কিছুর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার যারা আছেন ম্যানেজমেন্টে তাদেরকে, এবং ক্লাব মেম্বার যারা আছেন তাদেরকে, এবং বিশেষ স্পেশালি ধন্যবাদ যে সাইফুল স্যারকে। আসলে যখনই আমাকে কালকে জানানো হলো সাথে সাথে আমি বলছি ঠিক আছে যেখানেই থাকি না কেন আমি অবশ্যই জয়েন করবো, এবং আসলে সেটা খুব বেশি কার্যকর হয়েছে আর কি। স্যারের কথাগুলো তো সবসময় আমরা শুনি, বাট আজকে যেহেতু মানে ক্লাব নিয়ে কথাগুলো বলছেন সেটা আমাদের জন্য আজকে অনেক উপকারী। এবং স্যার যে স্বপ্নগুলো দেখলেন, আজকে যে কথাগুলো বললেন যে কোনো এক সময় হয়তো আমাদের এই লিও ক্লাবটা কোনো এক সময় চ্যাম্পিয়ন হবে, 1 নম্বরে যাবে গ্যান্ডিয়ার মতো, আমরাও সেই আশা করি।
আর স্যার যেহেতু আছেন সেটা এমনিতেও যাবে। এখানে যারা দায়িত্বে আছেন তারা যদি স্যারের কথাগুলো ঠিকঠাক ভাবে একটু শোনেন তাহলে এমনিতে যাবে। আর যখন আপনি চ্যাম্পিয়ন থাকবেন বা আমার যে সেশনটা ছিল সেখানে আমি কিন্তু একটা কথা বলার চেষ্টা করছি যে অ্যাওয়ার্ড যখন আপনি নিবেন তখন দেখবেন মানে এটার প্রাপ্তিটা অনেক বেশি এবং যে ফিলটা তৈরি হয় সেটা আসলে অনেক ব্যাপার। আর স্যার এগুলো করছেন কিন্তু আপনারা যখন এই ক্রেজ গুলা বা এই অ্যাচিভ গুলা নিবেন তখন কিন্তু স্যারের নিজের ফিলটাও খুব ভালো লাগে যে হ্যাঁ আমার ছেলে পেলে গুলা বা আমার লিওরা এটা নিচ্ছে, তো স্যারের কিন্তু এটা একটা বড় প্রাপ্তি থাকে। সবাইকে ধন্যবাদ, আর স্যারকেও স্পেশালি ধন্যবাদ। স্যারও যদি এরকম ভাবে আরো একটু সুযোগ দেন আর আমাকেও যদি স্যার এই কথাগুলো শোনার সুযোগ দেন আমিও খুব মানে উপকৃত হব। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ লায়নদিজ আহমদ ভাই আমাদের মাঝে কিছু বলার জন্য। এই মুহূর্তে হচ্ছে আমি অনুরোধ করছি আমাদের চার্টার প্রেসিডেন্ট মাহিনুর জাহান আপুকে সংক্ষেপে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অ্যাডভাইজার স্যার, উপস্থিত আছেন বিজু ভাই এবং রিয়াসাত ভাই সহ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে পুরোটা সময় ধরে আমি খুব মনোযোগ দিয়েই সেশনটা শুনছিলাম। স্যারের প্রতিটি কথা থেকে আমাদের অনেক কিছু জানার আছে। আর আমরা একটি আশা এবং স্বপ্ন নিয়ে আমরা লিও ক্লাব অফ ঢাকার যাত্রা শুরু করেছি। এখানে স্যারের যেমন স্বপ্ন সেখানে আমাদের প্রতিটি মেম্বারের স্বপ্ন জড়িয়ে আছে। আমরা এখান থেকে এমন একটা কিছু নিয়েই যাব যে আমি আগের দিনও বলেছি আবারও আজকে বলছি যে একটা সময় আমি বলবো যে আমি লিও ক্লাবের একজন গর্বিত মেম্বার। এই লিও ক্লাব অফ ঢাকা আমি প্রাউড ফিল করেই বলতে চাই এবং সেই আশা নিয়ে আমরা এগিয়ে যাব। সবাইকে অনেক শুভেচ্ছা আর অনুরোধ করব সবাইকে অ্যাক্টিভ ভাবে যেখানে আমরা যেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি, একটু ক্লাবের প্রতি মনোযোগ দিয়ে একটু সময় দিয়ে যাতে সবাই মিলে আমরা ক্লাবটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জি ধন্যবাদ আপু। অবশ্যই আমরা ভালো দিকে যাব বা হচ্ছে আমরা এমন ক্লাব কি জন্য কাজ করব বা এমন ভাবে কাজ করব যেন আমরা একেবারে হচ্ছে মানে চ্যাম্পিয়ন হতে পারি এবং গর্ব করে বলতে পারি যে আমি এই ক্লাবের মেম্বার ছিলাম বা আমরা ক্লাবের মেম্বার। সেটা আমরা কাজ যাচ্ছি। এই মুহূর্তে হচ্ছে একেবারে সেশনের শেষ পর্যায়ে। তো এই মুহূর্তে হচ্ছে আমি আমাদের প্রেসিডেন্টকে তার সমাপ্ত বক্তব্য বা সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের 1 মিনিটের মতো সময় আছে, 1 মিনিটের চেয়েও কম। আমি 1 মিনিটে শেষ করে দেব জুবাইর। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে মূল্যবান সময় দিয়ে আমাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সেই সাথে আমাদের সাথে আরো যারা গেস্ট এবং আমাদের আরো যারা অনেক কষ্ট করে আজকে প্রোগ্রামটা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সবার উদ্দেশ্যে বলছি স্যার যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, স্যার যে কথাগুলো বলেছেন চেষ্টা করব যথাসাধ্য সেই